লেখালেখিটা আমি কখনো বন্ধ করিনি, কিন্তু মাঝখানে খুব একটা অভিমান নিয়ে রাগ নিয়ে আর নীলিমা কি 8 আক্তার বছর নীলা, লেখালেখি করিনি জন্ম আমি। ৮ই মে, সৌন্দর্যের রানী বান্দরবনে। পাহাড়ে ঘেরা বান্দরবনের সৌন্দর্য নীলিমাকে ছোটবেলা থেকেই লেখালেখির বিষয়ে আকর্ষণ তার। সাথে কৃষি কর্মকর্তা বাবার আশ্রয়টা আরও বিশেষ উৎসাহ বাড়িয়ে দেয়। বাবার মৃত্যুর পর অনেকটা থমকে যায় নীলিমা আক্তার নীলা। অনেক বছর পর আবারও লেখালেখি শুরু করেন সে। এই পর্যন্ত তার ৬টি কবিতার বই প্রকাশিত হয়েছে। হয়েছে ৪০টিরও ওপরে গান রিলিজ। বের হয়েছে ২টো কবিতার অ্যালবাম, নীলাকাব্য এবং আদিত্য আর নেই। নীলিমা আক্তার নীলা বর্তমানে হিলটপ এনজিওর নির্বাহী পরিচালক, আন্তর্জাতিক বাংলা সাহিত্য কাব্য পরিষদের সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি, মানবতার দেয়াল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, আব্দুল মোমিন স্বপ্নের পাঠাগারের সভাপতি। এই পর্যন্ত তিনি ১০০-র উপরে পদক এবং সম্মাননায় ভূষিত হয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমার লেখালেখির ব্যাপারটা আসলে খুব ছোটবেলা থেকেই উম, খুব মানে কিছু একে দেখলে ওটা নিয়ে লেখালেখি করতাম, লিখে বাবাকে বলতাম আর কি, মুখে বলতাম আব্বুকে। তো আব্বু চিন্তা করতো যে আমার মেয়েটা হয়তো কিছু বলার চেষ্টা করছে, এরকম একটা ধারণা ছিল আব্বুর উপরে, আব্বুর সাথে আর কি। তো লেখালেখিটা তারপরে থেকে খাতা কলম যখন হাতে নিলাম তখনই একটু একটু লেখালেখি করি। একদম মানে ছোটবেলা থেকে একেবারে যখন হাতে খাতা কলম হাতে নিলাম তখন থেকে আমার এই টুকটাক করে লেখালেখি করে, মানে ছোট বাচ্চারা যেভাবে লেখালেখি করে এভাবে লিখতাম। তো বাবা কি করতো, এটা আবার সুন্দর করে বাবা ডায়েরিতে লিখে রাখতেন। তো এইভাবে আমার লেখালেখিটা শুরু হয়েছে। মানে তখন এটা কবিতা বা ছড়া এরকম কি এরকম চিন্তা ভাবনা তো আমার নাই, এগুলো তো আমি বুঝিও না তখন। আর এটা তারপর অনেক পরে বাবার যখন বাবা মারা যান আর কি, তো বাবা মারা যাওয়ার সময় বাবা খুব করে আর কি বললেন যে মা, আমার বাবা তো ক্যান্সার ছিলেন, ক্যান্সার ক্যান্সার ছিল বাবার। তো বাবা অবস্থা খুবই খারাপ ছিল। তখন বাবা বলছিল, মা আমি তো বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি মানে দুনিয়া থেকে যাওয়ার আগে তোমাকে একটা অনুরোধ করবো যে তুমি লেখালেখিটা কখনো বন্ধ করবে না। তো বাবার অনুরোধ কখনো আর ফেলতে পারিনি আর কি। তো লেখালেখিটা আমি কখনো বন্ধ করিনি, কিন্তু মাঝখানে খুব একটা অভিমান নিয়ে রাগ নিয়ে আর কি 8 বছর লেখালেখি করিনি আমি। লেখালেখি থেকে একদম দূরে সরেছিলাম। যখনই বাবার কথা মনে পড়তো তখন মানে কান্না আসতো আর কি, খুব খারাপ লাগতো। তারপর আবার হাতে খাতা কলম নিয়ে আবার লেখালেখি শুরু করলাম। 8 বছর পর এরকমই আমার লেখালেখি চলছে। আর মানবাধিকারের ব্যাপারটা তো আমার আসলে লেখালেখির তো বান্ধবন যারা আছেন ওরা জানতো আর কি আমি লেখালেখি করি, যারা পরিচিত। তারপরে যে পাহাড়ে গিয়ে লেখালেখি করতাম, গাছের নিচে বসে লেখালেখি করতাম, বা স্কুলে বসে বান্ধবীরা যখন সবাই গল্প করতো তখন এক পাশে বসে আমি লিখতাম আর কি, লেখাটা এরকমই ছিল। তো এই হিসাবে বান্ধবী সবাই জানতো যে আমি লেখালেখি করি, বাইরে জানতো না। কিন্তু মানবাধিকার ব্যাপারটা অন্যরকম। হঠাৎ করে মানবাধিকার কাজে আসলে আমি মানুষকে নিয়ে লেখালেখির পাশাপাশি না, যখন মানে একটু একটু বড় হচ্ছিলাম, ইয়ার থেকে ছোট থেকে ওই যে স্কুল থেকে কলেজে আসলাম এরকম আর কি, যখন দেখতাম মানুষের খুব দুঃখী অবস্থা, মানুষের মানে খুব কষ্টে আসছে, তখন ওদের পাশে গিয়ে দাঁড়াতাম। হ্যাঁ, তারপর মানে কেমন জানি একটা ভালো লাগতো, আমার অনেক বেশি ভালো লাগতো যে মানুষের পাশে দাঁড়াতে একটা আনন্দ হতো আর কি। তো এভাবে তো যে কোনো কাজে আপনারা তো হয়তো জানেন যে কোনো একটা সাইনবোর্ড প্রয়োজন হয়, ওই মানে ওই সাইনবোর্ড ছাড়া তো কোনো কিছু হয় না। তো মানে খুব বলতাম যে একটা কিছু কেউ হয়তো আমাকে দায়িত্ব দিলে ভালো হতো যে আমি মানুষকে নিয়ে কাজ করব। এই যে আমি একা একা কাজ করি, কোনো সাইনবোর্ড ছিল না, তখন মানুষ আমাকে জিজ্ঞেস করতো যে তুমি মানে এই কাজগুলো কেন করতেছো, কোন ইয়ার থেকে সংগঠন থেকে আসছো বা এ জাতীয় বলতো। তখন তো আমি কথা বলতে পারতাম না। কিন্তু 2017 সালে হঠাৎ করে বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহাসচিব সাইফুল ইসলাম দিলদার মহোদয় আমাকে কল করলেন। তো উনি ওনার পরিচয় বললেন, বলে আমাকে বললেন, আমি বান্দরবানে অনেকজনের কাছ থেকে শুনেছি তুমি মানে তোমাকে আমি তুমি করি বলি, এবং বললেন আর কি আমাকে যে তুমি অনেক কাজ করো মানুষকে নিয়ে। তো ব্যাপারটা শুনে আমার খুব ভালো লাগছে, যে আমি মানবাধিকার নিয়ে কাজ করি। তো আমি চাচ্ছি যে তুমি আমাদের সংগঠনে তুমি চলে আসো, এরকম করে বললেন। তো আমি ওনাকে তখন তো ভালো করে জানতাম না, চিনতাম না। তো তো আমি বলছি ঠিক আছে, আমাকে একটু সময় দিতে হবে, আপনি আমাকে বললেন আমি একটা দায়িত্ব নিয়ে নিব, এটা আমাকে ভাবতে হবে এটা কতটা ভালো বা খারাপ এই জাতীয়। তো কয়েকদিন পর ওনাকে জানালাম যে আমি করতে রাজি আছি, আমি কাজটা করব।
কিন্তু মানবাধিকার কাজ করতে গিয়ে না যখন মানে আসলে কি বুঝতে পারলাম আর কি, মানে খুব একটা সহজ ব্যাপার না, এটা অনেক কঠিন ব্যাপার। যেমন মানে এখানে অনেক ধরনের ঘটনা হয়ে গেছে। একটা মেয়েকে অপহরণ করে তার শ্বশুরবাড়িতে আর কি, মানে ওখান থেকে অপহরণ হয়েছে মেয়েটা, তার নাম হচ্ছে আসমা। তো তার পরিবার আমার এখানে আসছে, ওদের ধারণা ছিল যে মেয়েটাকে মেরে ফেলা হয়েছে বা কিছু একটা। তো আমাকে বলার পর আমি আবার সাংবাদিকদেরকে জানালাম ব্যাপারটা, এই ঘটনা। রাত 2টা 3টা পর্যন্ত আমরা বসে সাংবাদিকদের সাথে আলাপ করে, ওই যে চট্টগ্রাম ইয়াতে আপনার ওইটা হলো কাঠগড় পতেঙ্গা, ওখানে নিয়ে যাওয়া হয়েছে আর কি। পরে আমি লোকজনে এনে সাংবাদিকদের সাথে যোগাযোগ করে আবার পতেঙ্গা থানাতে যোগাযোগ করে ওনার সাথে মেয়েটাকে আমরা উদ্ধার করে নিয়ে আসছি। তো ওইটা আমার কাজের মানে এটা অনেক বেশি সফল, মানে এতটা সফল ওইটা তো হইচই পড়ে গিয়েছিল। তাহলে বান্দরবান না, সব জায়গায় আপনারা হয়তো যারা আছেন হয়তো অনেকে জানেন, ঢাকা চট্টগ্রাম থেকে অনেক জায়গা থেকে কল আসতেছিল যে আপনি এগুলি কী করতেছেন, এগুলি সত্যি ঘটনা নাকি। তো খোঁজ খবর নিয়ে দেখলো যে এগুলো সব সত্যি ঘটনা। তারপর 2019 সালে হঠাৎ করে একটা ঘটনা হচ্ছে, এক মহিলা আসছে কান্নাকাটি করে। তো এইসব বলে কি নীলিমা আপু আমি আপনার সাথে দেখা করতে চাই, আমি তো এতদিন 13 দিন আমি জেলে ছিলাম, জেলে থাকার পর আমি আসছি, জামিনে মুক্ত হয়ে আসছি। আমি বলছি কেন আপনি জেলে ছিলেন কেন? বলছে একটা মার্ডার কেসের মামলার আসামি হয়ে আমরা 14 জন এখন জেলে আসছি আর কি, মানে 2জন নাকি 3জন জামিন হয়েছিল তখন। তাই আমি বলছি কি মার্ডার কেসের মামলার আসামি কি আপনার জামিন দিয়ে দিল? বলে কি এখনো তো ওরা প্রমাণ করে না, এটা তো এখনো রায় হয় নাই, তো আমরা জামিনে আসছি। তো বাচ্চাটা যাকে খুন করা হয়েছে, মার্ডার করা হয়েছে, ওটা আসলে মানে সে মারা যায় নাই, তাকে কেউ মারে নাই, ওরা মিথ্যা কথা বলে একটা নাটক সাজিয়েছে এরকম করে বললো। আমি বললাম ঠিক আছে আপু, এটা তো আসলে মার্ডার কেসের মামলা, এটা তো চলে গেছে আইনের উপরে, আইনে এটা দেখবে। তারপর আপনি যখন বলছেন আমি এটাকে তদন্ত করব, আমি দেখি সবাইকে বলে তদন্ত করে দেখব, এরকম বলছি। বলার পর গেলাম, এরপর দিন তদন্ত করতে গিয়ে দেখি যে বাচ্চাটাকে নিয়ে আমি আবার কুলে করে ছবি তুললাম, যে যার মার্ডার কেসে যার জন্য 14 মানে 13-14 জন মানুষ জেলে মানে আসছে, তাদের যে কোনো রায় হলে ফাঁসি হবে বা যাবজ্জীবন জেল হবে, এরকম একটা বাচ্চাটা এখন আমার কুলে। তো এরকম করে ঘটনাটা এরকম, এটা তো আসলে আমরা মেনে নিতে পারি না। আমরা তো এদেশের মানুষ, এদেশের মানুষের এরকম করে তাহলে তো আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। তো এরকম করে একটা করে আমি এটা আবার ফেসবুকে দিলাম, সবাইকে জানালাম, হইচই পড়ে গেছে চারিদিকে। তার 2 দিন পর আমার উপর হামলা হয়েছে। আমার হামলা হয়ে মানে আমাকে ওরা একদম শেষই করে দিতে চাইছিল আর কি। বাসে একটা আক্রমণ করলো 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে। তো শেষ পর্যন্ত আর কি মানে ওরা আমাকে থামানোর জন্য অনেক চেষ্টা করছে, তো ওইগুলো নিয়ে আমাকে অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে। তখন থেকে আর কি কাজ মানে সে পর্যন্ত সবাই জানছে ঘটনা, ওরা এখন মিলে গেছে আর কি, সব মিটমাট হয়ে গেছে। আমাকে কোথায় দেখতে চাই বা কোথায় গিয়ে আমার ভবিষ্যতে মানে কি চিন্তা ভাবনা আসলে আমার নাই। আসলে এটা মানুষের উপরে, মানুষ যতদিন আমাকে ভালোবাসবে, যতদিন ওরা চাইবে আমি থাকবো, ওরা না চাইলে আমি থাকবো না। কারণ এতদিন ধরে কাজ করছি, আসলে মানুষের ভালোবাসাটা দোয়াটা অনেক বেশি ছিল। আলাদা করি মানে আমার লেখাটা আসলে অন্যরকম একেবারে। আমার লেখা প্রতিটা লেখাতে কেন জানি না ওই যে মানবাধিকারের মানবতার ব্যাপারটা চলে আসে সবসময়। প্রত্যেকটি লেখার পেছনে একটা কাহিনী থাকে আমার। তো অন্যরা কীভাবে লিখে বা ওদের প্রত্যেকটি লেখা তো একরকম হবে না, প্রতিটা কবি তো একরকম হবে না, প্রত্যেকটা কবি লেখকের মধ্যে মানে অন্য অন্য হ্যাঁ হ্যাঁ এটা থাকবে। কিন্তু আমার লেখার পেছনে কাহিনীটা আসলে খুব কষ্টের হয়ে যায় আর কি, লেখার দুঃখটা বেশি চলে আসে। মানে একটা মানবতার একটা ইয়ে থাকে, মানে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমি সবসময়, যে এখানে কি মেসেজ থাকে, যে এটা থেকে যেন শিক্ষণীয় কিছু আসে আর কি। মানে শিক্ষার কিছু না থাকলে তো নাই, আমার লেখা থেকে যেন একজন কিছু শিখতে পারে, এরকম একটা মেসেজ আমার কাছে থাকে আর কি সবসময়। মানুষ আমাকে যেহেতু এখন অনেক ভালোবাসে, অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে, মানুষ এত করে আমাকে, আগামীতে আর দ্বিগুণ হবে আমার মনে হয় মানুষের ভালোবাসাটা। আমি এটা বিশ্বাস করি, কারণ আমি তো মানুষের জন্যই তো পাশে, মানুষের পাশে। আর মানুষ আমাকে ভালো না বাসলে তো আমি ফিরে আসবো, ব্যাগ দিব যে আমার দরকার নাই। যাদের জন্য আমি করবো তারা আমাকে এড়িয়ে চললে তো আমার আর কোনো প্রয়োজন নাই আর কি, এটা মনে করবো। কিন্তু মানুষের ভালোবাসা সারা জীবন পাবো, এটা বিশ্বাস করি আমি। আসলে যে কোনো লেখালেখির পেছনে বা যে কোনো কাজ করতে গেলে তো নারীদের পেছনে অনেক আসবেই, বাধা তো আসবেই। এটা তো কাজ করলে অতিক্রম করে যেতে হবে,
এটা তো সবাই চায় যে আমরা কাজ করব, আমরা তো সাহস নিয়ে কাজ করতে হবে। তো আপনারা দোয়া করবেন আমার জন্য যেন আমি ঠিক মতো কাজটা করতে পারি আর কি। যে নাটকদের কথা চিন্তা করি কিন্তু আমার লেখালেখি, এই যে আমাকে অনেকে কল করে বলে যে আপনি এবার আমাদের জন্য গল্প লিখেন, উপন্যাস লিখেন। হ্যাঁ, তো অনেক তো কবিতার বই বের হলো, আমার অনেকগুলো কবিতার বই বের হয়েছে। আবার আপনাদেরকে একটা কথা বলে রাখি, এবার আমার একটা গান রিলিজ হয়েছে, গানটার নাম হচ্ছে তুই আমার কাছে অনেক বেশি দামি। এটা এবারই আমার জন্য একটু অন্যরকম আনন্দের। তো মশিউর রহমানের সুরে এবং কণ্ঠে। তো গান লিখতেছি, গান তো লেখা হচ্ছে, প্রত্যেক বছরই রিলিজ হয় গান। তারপর কবিতার বইও অনেক বের হলো অনেকগুলো। এখন সবাই বলছে উপন্যাস বের করার জন্য। তো একটা লেখা প্রায় অর্ধেক পর্যন্ত হয়েছে, এটা শেষ করব। কাহিনীটা অনেক সুন্দর হবে। আপনারা শুনছেন, এতক্ষণ ছিলেন, সবাইকে অনেক অনেক ভালোবাসা, দোয়া রইল সবার জন্য। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন কাজ করতে পারি সুন্দরভাবে। আপনাদের দোয়া নিয়ে সবাই ভালো থাকবেন।